রদ্রিকে অজ্ঞান অবস্থায় কোলে নিয়ে দ্রুত নিজের ঘরে গেল নীরাদ। যত্ন করে বিছানায় শুইয়ে দিয়ে ডাক্তারকে কল করলো। মীরা আর মনিরা পাশে বসে কান্না করছে আর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে রদ্রির। রান্নাঘরের আগুন ততক্ষণে নিভিয়ে দেয়া হয়েছে। খালি পাতিল চুলায় বসিয়ে দিয়ে ভুলে গিয়েছিলেন মনির আহমেদ। পাতিল পুড়ে এক পর্যায়ে ফেটে আগুন ধরে যায়। আগুন বেশি না লাগলেও ধোয়া হয় বেশ। নাকে মুখে ধোয়া ঢুকে যাওয়া আর অতিরিক্ত ভয় পেয়ে ওখানে জ্ঞান হারিয়ে ফেলে রদ্রি। সোফায় বসে হাঁটুতে হাতের কনুই ঠেস দিয়ে দুহাতে মুখ চেপে বসে আছে নীরাদ। একটু আগেই ডক্টর এসে ইঞ্জেকশন দিয়ে গেছে রদ্রিকে, বলেছে কিছুক্ষণের মধ্যেই জ্ঞান ফিরে আসবে। মীরা ফোন করে বলাতে রিদানও তাড়াহুড়ো করে চলে এসেছে অফিস থেকে। সেও রদ্রির পাশে বসে আছে, কপালের চিন্তার ভাঁজ স্পষ্ট। সবাই রদ্রির প্রতি ভালোবাসাটা প্রকাশ করতে পারলেও নীরাদ পারছে না সে রদ্রিকে খুব শক্ত করে নিজের সাথে জড়িয়ে ধরতে। রান্নাঘর থেকে রদ্রির চিৎকার শুনে তার আত্মাটা যে কি পরিমাণে কেঁপে উঠেছিল সেটা কেবল সেই জানে। ধীরে ধীরে চোখ খুলল রদ্রি। আশেপাশে তাকিয়ে কিছুটা সময় লাগে তার ব্যাপারটা বুঝতে। রিদান এগিয়ে এসে গালে হাত রাখে, নরম গলায় বলে, শরীর খারাপ লাগছে বোন? না, আমি ঠিক আছি ভাইয়া। বলেই রিদানের সাহায্যে উঠে বসলো রদ্রি। ক্লান্ত লাগছে তার। বিছানায় হেলান দিয়ে বসলো সে। রদ্রিমা, আমার জন্য তোমার আজকে এত বড় একটা বিপদ হতে গিয়েছিল, আমাকে মাফ করে দিও। আরে আপনি কি সব বলছেন আন্টি? আপনার জন্য হবে কেন? এটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট। জি চাচি, আপনাকে কতবার বললাম আপনি নিজেকে দোষারোপ করবেন না প্লিজ। কথার মাঝেই রদ্রির দিকে স্যালাইন মিশানো পানির গ্লাস এগিয়ে দিল নীরাদ। মৃদু কণ্ঠে বলল, এটা খেয়ে নেন, পুরোটা শেষ করবেন। এতক্ষণে নীরাদকে লক্ষ্য করে রদ্রি। লোকটার চোখ মুখ কেমন বিমর্ষ হয়ে আছে। উচ্চস্বরে কথা না বললেও কি সুন্দর শাসন করে নীরাদ। বিনা বাক্যে পুরোটা শেষ করলো রদ্রি। নীরাদ ঠায় দাঁড়িয়েছিল ততক্ষণ। খাওয়া শেষ হলে পানির গ্লাসটা নিয়ে পাশের টেবিলে রাখতে রাখতে বলল, ওকে কিছু খাবার খাইয়ে দেন ভাবি, তারপর ওষুধ খেয়ে কিছুক্ষণ ঘুমালেই দুর্বলতা কেটে যাবে। মীরা বসে বসে রদ্রিকে খাইয়ে দিচ্ছে। জরুরি মিটিং পড়ে যাওয়ায় রিদান কিছুক্ষণ আগেই আবার অফিসে চলে গিয়েছে। বলেছে রাতে এসে রদ্রি আর মীরাকে নিয়ে যাবে। নীরাদ সোফায় বসে বসে ফোন স্ক্রল করছে আর একটু পর পর আর চোখে রদ্রিকে দেখছে। খাওয়া শেষ হলে মীরা প্লেট রাখতে নিচে চলে যায়। রুমে শুধু নীরাদ আর রদ্রি। উঠে যেয়ে পাতা থেকে ওষুধটা বের করে রদ্রির মুখের সামনে ধরে নীরাদ। একবার তাকিয়ে ছোট করে মুখ খোলে রদ্রি। ওষুধটা দিয়ে পানিটাও নিজ হাতে খাইয়ে দেয় নীরাদ। ঠোঁটের কোণে লেগে থাকা পানিটুকু আলতো করে মুছিয়ে দিয়ে বলে, এখন চুপ করে ঘুমান, রেস্ট নিলে ভালো লাগবে। মিস্টার নীরাদ। রুম থেকে বের হয়ে যাচ্ছিল নীরাদ। রদ্রির ডাকে পিছনে ফিরল সে। কিছু লাগবে? আপনাকে অনেক ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য। কিছুক্ষণ স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকলো নীরাদ। তারপর বেশ শান্ত স্বাভাবিক গলায় বলল, আমি তো আপনাকে বাঁচাইনি, বাঁচিয়েছি নিজেকে। আমার সম্পূর্ণটা জুড়েই তো আপনি। আমার অস্তিত্বের প্রতিটা কোণায় কোণায় আপনার বিচরণ। অন্তত নিজের অস্তিত্বটা টিকিয়ে রাখার জন্য হলেও আপনাকে বাঁচানো খুব জরুরি ছিল। নিজের অস্তিত্ব না থাকলে তো মানুষ বাঁচে না, তাই না মিস রুদ্র? রদ্রি কিছু বলল না বলতে ভুল হবে, সে আসলে বলার অবস্থায় নেই। মুচকি হাসলো নীরাদ। আচ্ছা বাদ দিন এসব কথা, আপনার এসব নিয়ে না ভাবলেও চলবে, আপনি ঘুমান। বলেই দরজা আটকে বের হয়ে গেল নীরাদ। রদ্রি বুঝতে পারছে না তার কেমন রিয়াক্ট করা উচিত। মাথাটা একেবারেই খালি খালি লাগছে তার। নীরাদের একেবারেই স্বাভাবিকভাবে বলা কথাগুলো প্রচন্ড অস্বাভাবিকভাবে ভাবিয়ে তুলছে রদ্রিকে। রাতের বেলা বেডে বসে ল্যাপটপে অফিসের কাজ করছিল নীরাদ। হঠাৎ পাশে চোখ পড়তেই খানিকটা হেসে উঠল সে। এখানে একটু আগে ঘুমিয়েছিল রদ্রি। জায়গাটায় একটা হাত রাখলো সে। বিড়বিড় করে বলল, আপনাকে এখানে পার্মানেন্ট ভাবে আনার ব্যবস্থা খুব শীঘ্র করছি আমি। কেটে গেছে বেশ কিছুটা সময়। আজকে রোজের ফাইনাল সেমিস্টারের রেজাল্ট বেরিয়েছে। বেশ ভালো রেজাল্ট করেছে রদ্রি। ভাই ভাবিকে রেজাল্ট জানিয়ে অনুমতি নিয়ে বান্ধবীদের সাথে একটু ঘুরতে বের হলো রদ্রি। বিকেলবেলা ক্লান্ত ভঙ্গিতে বাসায় ঢুকলো সে। ঢুকে মনিরা আহমেদকে দেখে কিছুটা অবাক হলেও খুশি হলো সে।
রিদান আর মীরার সাথে কিছু একটা আলোচনা করছিলেন তিনি। রোদ্রি স্যালাম দিয়ে নিজের রুমের দিকে পা বাড়ালো। অর্ধেক সিঁড়ি উঠতেই একটা কথা কানে আসলো তার। সেখানেই থেমে দাঁড়িয়ে গেল সে। রোদ্রিকে আমি আমার ছেলের বউ করতে চাই রিদান। মীরাকে রুমে ঢুকতে দেখে নড়ে চড়ে বসলো রোদ্রি। নিজেকে যথাসম্ভব স্বাভাবিক রাখার চেষ্টা করলো সে। মীরা বেশ বুঝতে পারছে রোদ্রি মনিরা বেগমের কথাটা শুনতে পেরেছে, আর তার আন্দাজ মতে রোদ্রি নীরাদকে ভালোবাসে, তাই তার অমাত হওয়ার কোনো কারণই নেই। কিন্তু শুধু আন্দাজের উপর ভিত্তি করেই সে আগের বারের মতো কোনো ভুলের পুনরাবৃত্তি ঘটাতে চায় না। মীরাকে স্বাভাবিক থাকতে দেখে মৃদু কণ্ঠে বলল রোদ্রি, বসো ভাবি। তোর সাথে কিছু কথা আছে রৌদ্রি। হ্যাঁ বলো। তুই হয়তো চাচির কথা শুনেছিস, তাই না? হুম। তাহলে তোর মত কি? কিছুক্ষণ চুপ থাকে রোদ্রি, তারপর বলে, তোমরা যা ভালো মনে করো। রোদ্রির কথায় হতাশ হয় মীরা। মেয়েটা কখনোই মুখ ফুটে কিছু বলতে পারে না, একেবারেই চাপা স্বভাবের। দেখ রৌদ্রি, বিয়েটা হবে তোর আর নীরাদের, সংসার করবি তোরা, সেখানে তোর মতটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তোর যদি আপত্তি থাকে তাহলে বল, আমি এখনই চাচিকে মানা করে দিব। তোকে তোর ইচ্ছাটা জানাতে হবে বাচ্চা। আমার আপত্তি নেই ভাবি। প্রচন্ড লজ্জা নিয়ে এবার মুখ ফুটে বলেই দেয় রোদ্রি। হাসি ফুটে ওঠে মীরার ঠোঁটের কোণে। রোদ্রির মাথায় হাত বুলিয়ে দিল সে। মীরা রুম থেকে বেরিয়ে যায়। ঘরের লাইট নিভিয়ে দেয় রোদ্রি। আনমনে নিজেকে প্রশ্ন করে, সে কি সত্যি নীরাদকে ভালোবাসে? উত্তরটা সে জানে না, আসলেই জানে না। সে শুধু জানে নীরাদের সংস্পর্শ তাকে শান্তি দেয়। কেমন একটা নিরাপদ অনুভব হয় তার। মনে হয়, হ্যাঁ, এমন একটা আস্থাপূর্ণ ভরসাপূর্ণ মানুষই তো সবাই চায়। ফোনের রিংটনে ঘুম ভেঙে যায় রোদ্রির। কিছুক্ষণ আগেই ঘুমিয়েছিল সে। পাশ থেকে ফোনটা নিয়ে স্ক্রিনে চোখ পড়তেই এক লাফে উঠে বসে। স্ক্রিনে স্পষ্ট অক্ষরে লেখা, মিস্টার নীরাদ ইজ কলিং। এত রাতে নীরাদ কেন কল দিয়েছে? অবশ্য এখন এত রাত নয়, মাত্র 11:30 বাজে। সেই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিল। নীরাদ নিশ্চয়ই তাদের বিয়ের ব্যাপারে বলতে ফোন করেছে। কিভাবে কি বলবে সেসব ভাবতে ভাবতেই ফোনটা রিসিভ করলো সে। হ্যালো মিস রোদ্রি। জি বলেন। আপনি ঘুমিয়েছিলেন? তাহলে পরে ফোন দিব। না বলেন, সমস্যা নেই। আপনার রেজাল্ট খুব ভালো হয়েছে, কংগ্রেচুলেশন। ধন্যবাদ। কাল কি ফ্রি আছেন? হুম। আচ্ছা ঠিক আছে, ঘুমান আপনি। কণ্ঠ শুনে বোঝা যাচ্ছে যে ঘুমিয়েছিলেন। গুড নাইট। গুড নাইট। সকালবেলা শাওয়ার নিয়ে বের হতেই বিছানার উপর কয়েকটা প্যাকেট দেখতে পেল রোদ্রি। প্রকুচকে এগিয়ে গিয়ে একটা প্যাকেট হাতে নিতেই পেছন থেকে মীরা বলল, দেখ তো তোর পছন্দ হয় নাকি? সকাল সকাল নীরাদ কত কিছু পাঠিয়েছে তোর জন্য। সন্ধ্যায় ও আসবে আংটি পরাতে। এগুলো পরেই তৈরি হয়ে নিস, ছেলেটা শখ করে পাঠিয়েছে। আজকেই? হ্যাঁ নীরাদ নাকি হয়েছে যত দ্রুত সম্ভব বিয়েটা করে ফেলতে। তোর সাথে কথা হয়নি ওর? হয়েছে, কিন্তু এ বিষয়ে। মীরার ফোন বেজে ওঠে। রোদ্রিকে বলে, ওর ভাই ফোন দিয়েছে, আমাদেরও তো একটা প্রস্তুতির ব্যাপার আছে। বলেই ফোন কানে লাগিয়ে ব্যস্ত ভঙ্গিতে রুম থেকে বের হয়ে যায় সে। একটা একটা করে প্যাকেট খুলছে আর অবাক হচ্ছে রোদ্রি। একটা মানুষের পছন্দ এতটা সুন্দর কি করে হতে পারে তা ভেবেই পাচ্ছে না রোদ্রি। হঠাৎই ফোনের টুংটাং শব্দে চমকে ওঠে সে। হাতে নিয়ে দেখে নীরাদের মেসেজ করেছে। পছন্দ হয়েছে রোদ্রি? সকালে নীরাদের পাঠানো সবুজ রঙের জামদানি শাড়িটাই পরেছে রোদ্রি। হালকা সুতোর কাজ করা শাড়িটার মধ্যে চুলগুলো খোপা করে ফুল গুজে দেয়া। এই গাজরাটাও নীরাদের দেয়া উপহারের সাথেই ছিল। কানে আর গলায় হালকা স্বর্ণের গহনা, আর মুখে হালকা সাজ। সচরাচর শাড়ি পরা হয় না রোদ্রির, তাই শাড়ি সামলাতে বেশ ঝামেলা পোহাতে হচ্ছে তাকে। নেহাতি নীরাদের দেয়া বলে, নয়তো আজকেও 3 পিস পরেই কাটিয়ে দিত সে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছিল সে। হঠাৎই কারো চিৎকারে চমকে উঠল। গলাটা তার চিরচেনা। তুই তো ভয় পাই দিয়েছিলি মৌ, এভাবে কেউ চিৎকার করে? দৌড়ে সে রোদ্রিকে জড়িয়ে ধরে মৌমি। রোদ্রির ছোট চাচার মেয়ে মৌ, বয়সে মাত্র 1.5 বছরের ছোট।
যখন তারা ওই বাসায় ছিল তখন ওই ছিল রৌদ্রির একমাত্র সঙ্গী, কিন্তু এখানে আসার পর তেমন একটা দেখা হয় না তাদের। আজ প্রায় অনেক দিন পর দেখা হলো, তাই হয়তো আবেগ ধরে রাখতে পারেনি মৌ। উফ, তোমাকে যা লাগছে না রূপু, দুলাভাই তো চোখ সরাতেই পারবে না। মৌয়ের মাথায় আলতো করে বাড়ি দিল রৌদ্রি, কান টেনে বলল, বেশি পেকে গেছিস না? আচ্ছা, কে কে এসেছে? আমি, আব্বু, আম্মু, আবিদ ভাইয়া। চাচা চাচি আসতে পারিনি, জানোই তো চাচির শরীর খারাপ। চাচিকে বাসায় একা রেখে চাচাও আসতে পারিনি। বুঝেছি। আচ্ছা দুলাভাই, দেখতে কেমন? আমি তো দেখিনি পর্যন্ত, তোমার কাছে ছবি আছে? আজকে আসলেই দেখে নিস বোন, ঠিক আছে? বলেই গাল টেনে দিল মৌয়ের। কেমন যেন লজ্জা লজ্জা লাগছে রৌদ্রির। এর আগেও তো কতবার নীরাদের সামনে গিয়েছে সে। তবে আজ এতটা লজ্জা লাগছে কেন? সিঁড়ি দিয়ে এক হাতে কুচি সামলে নামছে সে। নামতেই মীরা ঘোমটা টেনে দেয় তার মাথায়। ঘোমটা ধরে মুখ তুলে তাকাতেই সর্বপ্রথম নীরাদের চোখে চোখ পড়ে রৌদ্রির। গম্ভীর দৃষ্টিতে তাকেই পর্যবেক্ষণ করছে নীরাদ। নীরাদের পরনেও সবুজ রঙের পাঞ্জাবি। আচ্ছা, কি এত দেখছে লোকটা? দৃষ্টি যেন সেখানেই আটকে গেছে নীরাদের। রৌদ্রি ককে কখনোই শাড়িতে দেখেনি সে, আজই প্রথম। সকালে কেবল শখ করে শাড়িটা কিনেছিল রৌদ্রির জন্য, এখন মনে হচ্ছে তার শখ করাটা সার্থক হয়েছে। মৌ হাত ধরে নীরাদের পাশে বসালো রৌদ্রিকে। সবার দিকে একবার চোখ বুলিয়ে নিল নীরাদ। সচেতনভাবে রৌদ্রির দিকে মাথা ঝুঁকালো সে। চাপা গলায় বলল, তোমাকে তো খুব সুন্দর লাগছে। নীরাদের মুখে তুমি শুনে অদ্ভুত ভালো লাগলো রৌদ্রির। নীরাদের থেকে অনেক ছোট হওয়া সত্ত্বেও নীরাদ সবসময় তাকে আপনি বলেই ডাকতো কিনা। লজ্জায় কিছুই বলতে পারল না রৌদ্রি। নীরাদের হাতে আংটি দিল মনিরা। এক হাতে আংটি নিয়ে আর এক হাত বাড়িয়ে দিল রৌদ্রির দিকে। আলতো করে নীরাদের হাতের উপর হাত রাখলো রৌদ্রি। নীরাদ আংটি পরিয়ে দিতেই বড়রা আলহামদুলিল্লাহ বলে উঠল। হেসে উঠল নীরাদ, নিজের হাত বাড়িয়ে দিল রৌদ্রির দিকে। আংটি পরিয়ে দেয় তাকে। এতক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসবের বিভিন্ন ছবি তুলছিল মৌ। আংটি পর্ব শেষ হতেই দ্রুত পায়ে এগিয়ে গেল সে। ব্যস্ত ভঙ্গিতে বলল, এই, আমি এখন ওদের ছবি তুলবো। রূপু, তুমি একটু চেপে বসো না, আর ভাই আপনিও। রৌদ্রি না চাপলেও নীরাদ চেপে বসলো রৌদ্রির দিকে। ক্যামেরার দিকে তাকিয়ে হাসতে হাসতেই বলল, এত লজ্জা পেলে হবে, একটু তো হাসো। বেশ কিছু ছবি তোলে মৌ। তারপর ক্যামেরাটা আদিবের দিকে এগিয়ে দিয়ে বলে, আমার কিছু ছবি তুলে দে তো ভাইয়া, তোদের চক্করে আমারই ছবি তোলা হলো না। বোনের কাণ্ডে না হেসে পারে না আবিদ। ক্যামেরাটা নিয়ে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়ে সে। খাওয়া দাওয়া করছে সকলে, এতক্ষণ সেখানেই ছিল রৌদ্রি। সবাই একটু ব্যস্ত হতেই উপরে যায় নিজের রুমে রৌদ্রি। নিজের রুমের সামনে দাঁড়িয়ে নিচু হয়ে শাড়ি টেনে ঠিক করে নেয়। শাড়ি পরতে অসুবিধা হয় তোমার? পিছন থেকে নীরাদের কণ্ঠ শুনে হকচকিয়ে যায় রৌদ্রি। সোজা হয়ে দাঁড়িয়ে বলে, না, আসলে সচরাচর পড়া হয় না তো, তাই একটু পড়তে পড়তে অভ্যাস হয়ে যাবে। ও, তাহলে বিয়ের পর শাড়ি পরার প্ল্যান ম্যাডামের। একটা ডোন্ট কেয়ার ভাব নেয় রৌদ্রি। সবসময় কি তাকে লজ্জায় ফেলবে নাকি নীরাদ? হ্যাঁ, তো আপনার কোনো সমস্যা? না তো, আমার কোনো সমস্যা নেই। বলেই হেসে দেয় নীরাদ। এ যেন এক তৃপ্তির হাসি। রাতের বেলা ব্যালকনিতে দাঁড়িয়ে আছে নীরাদ। মনে মনে ভাবছে, আর মাত্র কিছুদিন রৌদ্রি, তারপরেই তোমাকে সম্পূর্ণভাবে নিজের করে পাবো। পুরো ছাদ সাজানো হচ্ছে ফুল দিয়ে, লাইটিং করা হচ্ছে আনাচে কানাচে। নীরাদের বাসার ছাদটা বেশ সুন্দর আর বড়, এই জন্য সেখানেই হলুদ করার সিদ্ধান্ত নিয়েছে তারা। বিয়েতে অযথা খরচ করা রৌদ্রির পছন্দ নয়, তাই কিছুটা সাধারণভাবেই বিয়েটা করতে চাইছে। মৌ কালকে এখানেই থেকে গিয়েছিল। বিকেল হতেই রৌদ্রিকে জোর করে বসিয়ে সাজাতে শুরু করে সে। করুণ কণ্ঠে রৌদ্রি বলে, বোন, বেশি সাজ দিস না প্লিজ। ভূতুরের মতন সাজার থেকে না সাজাই ভালো। আমি কি তোমাকে ভূত সাজাবো নাকি? জবাবে জোরপূর্বক হাসল রৌদ্রি। প্রথমত সাজগোজ তার অপছন্দ না হলেও তেমন পছন্দও নয়। দ্বিতীয়ত ঘন্টার পর ঘন্টা বসে বসে মেকআপ করার মতো ধৈর্যও তার নেই। সে বরাবরই খুব অস্থির একটা মেয়ে। আয়নার সামনে দাঁড়িয়ে ঘড়ি পড়ছিল নীরাদ। পরনে তার হলুদ রঙের পাঞ্জাবি আর সাদা পায়জামা। তাড়াতাড়ি চুলটা ব্রাশ করে ফোন হাতে সোজা ছাদে গেল সে। তাদের কোনো আত্মীয় নেই।
শুধু তার মা আর সে। নীরাদের বাবা মা ভালোবেসে পরিবারের অসম্মতিতে বিয়ে করেছিল। তারপর থেকেই তাদের সাথে পরিবারের কারোর কোনো সম্পর্ক নেই। ছাদে যে লাইটিং এর কাজ দেখছিল নীরাদ। রৌদ্রির যেহেতু জমকালো পছন্দ নয়, তাই হালকা আলোয় ছাদটাকে স্নিগ্ধ করে তোলার প্রচেষ্টা। হলুদ রং আর সাদা পাড় দেয়া একটা শাড়ি পরেছে রৌদ্রি। পরনের গয়নাগুলো গোলাপ ফুলের, আর্টিফিশিয়াল নয়, একদম তাজা ফুল। হলুদ শাড়ির সাথে লাল গোলাপের গহনাগুলো যেন একটু বেশি মানিয়ে গেছে। নিজেকে আয়নায় দেখে মৃদু হাসলো রৌদ্রি। তার আজকে হলুদ, তাও আবার নীরাদের সাথে। ভাবতেই কেমন যেন অবাক হচ্ছে সে। এই তো কয়েকদিন আগে আকস্মিক ভাবে তার সাথে নীরাদের দেখা হয়েছিল। জীবনের অতি আকাঙ্ক্ষিত অধ্যায়গুলো মনে হয় হঠাৎ এমন করেই হয়। নীরাদের বাসায় ঢুকতেই মনিরা এগিয়ে আসলো। মুগ্ধ নয়নে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, মাশাল্লাহ, তোমাকে খুব সুন্দর লাগছে মা। মনিরার কথা শেষ না হতেই মৌ ফট করে বলল, আরে আন্টি, আপনার ছেলের পছন্দ আছে বুঝলেন? রৌদ্রি থতমত খেয়ে মৌয়ের দিকে তাকালো। এই মেয়েটা যে কি! মৌয়ের কথায় শব্দ করে হেসে দিল সবাই। এই ফুলগুলো নিচে রেখে আসো, আর তারগুলো সরাও, দেখতে বাজে লাগছে। আর এতটুকু বলেই থেমে গেল। নীরাদ রৌদ্রিকে দেখে থমকে গেল, যেন সাক্ষাৎ ফুলপরি। না, কিছু না, যাও। ছাদের ডেকোরেশন দেখে মুগ্ধ হলো রৌদ্রি। এত সুন্দর লাগছে। শুধু ফুল আর লাইট দিয়ে সাজানো হলেও অসম্ভব সুন্দর লাগছে। রৌদ্রি আর নীরাদ বসলে বেশ কয়েকটা ছবি তুলে নিল মৌ। সমস্যা কি তোমার? নীরাদের এমন রাগী গলা শুনে দ্রুত ওর দিকে তাকালো রৌদ্রি। জি মানে এত জ্বালাচ্ছ কেন? হ্যাঁ, রৌদ্রির মুখটা চুপসে গেল। করুণ কণ্ঠে বলল, আপনি এইভাবে বলছেন কেন? আমি কি করেছি? রাগী ভাবটা আর ধরে রাখতে পারল না নীরাদ। হেসে দিল সে। আদর মাখা কণ্ঠে বলল, করেছো তো, ইনফ্যাক্ট এখনো করছো। এই যে আমাকে বারবার পাগল করছো, আমার মাথার ভেতর সারাক্ষণ ঘুরঘুর করছো। তোমার রূপে যে আমি বারবার মুগ্ধ হচ্ছি রুদ্রে, কি করা যায় বলো তো? রৌদ্রি স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। সে ভেবেছিল নীরাদ হয়তো আসলেই রাগ করেছে। কিছু করা লাগবে না আপনার। আপনি তাকিয়েন না আমার দিকে, তাহলে তো হয়। তাকাবেনও না, মুগ্ধও হবেন না। বলে একটা গা জ্বালানো হাসি দিল রৌদ্রি। আমার বউয়ের দিকে আমি তাকাবো না? রৌদ্রি হাসি বন্ধ করে নীরাদের বউ বলায় লজ্জায় আড়ষ্ট হয়ে যায় রৌদ্রি। বউ? হ্যাঁ, বউই তো। সে বউ, তার নীরাদের বউ। নীরাদ আবারও হাসে। তার লজ্জাবতীর কানে ফিসফিসিয়ে বলে, এত লজ্জা রাখো কোথায় বউ? আপনার মাথায়। চুপ করেন তো। এভাবেই বিভিন্ন খুনসুটির মধ্যে দিয়ে সবার হলুদ লাগানো শেষ হয়। সবার চোখ ফাঁকি দিয়ে রৌদ্রির গালে হলুদ লাগিয়ে দেয় নীরাদ। হলুদ করে ফিরতে বেশ দেরি হয়ে যাওয়ায় বাসায় ফিরে গোসল করেই ঘুমিয়ে গিয়েছিল রৌদ্রি। সকালে ঘুম থেকে উঠতেই দেখলো মৌ পাশে নেই। ওর সাথেই তো ঘুমিয়েছিল। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো প্রায় 11টা বাজে। এত বেলা হয়ে গেছে, অথচ ওকে কেউ ডাকেনি কেন? নিচে নেমে দেখলো ওর চাচা চাচিরা সবাই আছে। সকালেই হয়তো চলে এসেছে সকলে। সন্ধ্যায় ছোট করে আয়োজন করে রৌদ্রির বিয়েটা পড়ানো হবে। যদিও রিদানের ইচ্ছে ছিল বোনের বিয়ে ধুমধাম করে দেবে, তবে রৌদ্রির ইচ্ছাটাকেই প্রাধান্য দিয়েছে সে। হঠাৎই মৌ দৌড়ে আসলো। উৎফুল্ল ভাবে বলল, চলো চলো আপু, তোমাকে মেহেন্দি লাগিয়ে দিই। মৌয়ের কথার মাঝেই মীরা বলল, আচ্ছা যাও, খেয়ে নাও। বলেই একটা বোকা বোকা হাসি দিল মৌ। বসে থাকতে থাকতে পা ব্যথা হয়ে গেছে রৌদ্রির। মৌ বসে বসে গভীর মনোযোগ দিয়ে মেহেন্দি লাগাচ্ছে। তাকে দেখে মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে নিখুঁতভাবে রৌদ্রির হাতে মেহেন্দি লাগাতে পারাটাই তার জীবনের মূল লক্ষ্য। রৌদ্রি অধৈর্য গলায় বলল, মৌ, আর কত লাগাবি? হয়েছে তো, অনেক সুন্দর লাগছে। আরে ধুর, চুপ থাকো তুমি। ভাইয়া বলে দিয়েছে আমাকে পুরো 2 হাত ভরে মেহেন্দি লাগিয়ে দিতে। যদি না লাগাও তাহলে জোর করার পারমিশনটাও দিয়ে দিয়েছে, বুঝলা? সো এখন নো কথাবার্তা। মৌয়ের কথায় রৌদ্রি অবাক হওয়ার শেষ পর্যায়ে পৌঁছে গেল। ভ্রু কুচকে বিস্মিত নয়নে বলল, মানে? মৌয়ের হুঁশ ফিরল এতক্ষণে। কোনো কথাই সে পেটে চেপে রাখতে পারে না। ধুর, নীরাদ তাকে বলেছিল রৌদ্রিকে না বলতে, তবুও সে বলেই দিল। জিভ কামড়ে দিয়ে বলল, না কিছু না। উনি তোকে কি বলেছেন? কাচুমাচু হয়ে গেল মৌ। আসলে আপু,
ভাইয়া বলেছে তোমাকে মেহেদি লাগিয়ে দিয়ে সুন্দর করে ছবি তুলে তাকে পাঠাতে। তোমাকে অবশ্য বলতে নিষেধ করেছিল, কিন্তু আমি তো বলেই দিলাম। বাদ দাও, তুমি ভাইয়াকে না বললেই হবে।